সুখ আজ শেরতাজকে ফোন দিয়ে বলেছে দুপুরে খাবার বাহিনী না খেতে, সে তার জন্য স্পেশাল খাবার নিয়ে আসবে। তার সাথে আরো বলেছে সে আজ শেরতাজকে নিয়ে সাথে নিয়ে শপিং এ যাবে। শেরতাজ তার বইয়ের কথা কি ফেলতে পারে? না, পারে না। সে সাথে সাথে রাজি হয়ে গেছে। কিছুক্ষণ আগে সুখ তাদের বেডরুমটা একটু ঘেটে দেখছিল। শেরতাজ যাওয়ার আগে তার কাবাডে সুখের জন্য জায়গা করে রেখেছে। সে যেন তার সবকিছু ওখানে রাখে তা বলে গেছে। সুখ সেসব জিনিস রাখবে বলে শেরতাজের রুমের সাথে যে আলাদা কাবার্ড আছে ওটার মধ্যে যায়। গিয়ে তো অবাক, কারণ শেরতাজ যা যা ব্যবহার করে সবকিছুই নজর কাড়া এবং খুব সুন্দর করে সাজানো গোছানো। সুখ গিয়ে শেরতাজের পারফিউমের কালেকশন দেখতে থাকে। বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম যেখানে রাখা, কিন্তু সুখের সবচেয়ে প্রিয় বুলগেয়ারি ম্যান ইন ব্ল্যাক পারফিউমটা। এটা একটু হাতে নিয়ে ঘ্রাণ নিয়ে দেখে। ঘ্রাণ পেয়ে সে শেরতাজের শরীরের ঘ্রাণটা অনুভব করে মুচকি হাসে। পারফিউমটা রেখে একে একে ঘড়ি, জুতো, নানান ধরনের সবকিছু দেখতে থাকে। তারপর কি ভাবনা আসতেই সে পোশাকের কাবারটা খুলে হা করে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সে মনে মনে যা ভেবেছে তাই। কালো ছাড়া তার মালতী সাহেব যেন আর কোনো রঙই চোখেই দেখে না। পুরো কাবাটে কালো পোশাক দিয়ে ভরা। সুখ কপাল চাপড়ায় আর ভাবে, না, এই বেটাকে তার ঠিক করতেই হবে। সুখপিয়া দুপুরে রান্না শেষ করে তৈরি হচ্ছে। রাফা বসে বসে সুখপিয়ার তৈরি হওয়া দেখছে। সুখ শাড়ির আঁচল কোমরে গুজে সাদা কালো ডবল পাটের একটা আবায়া পরে নেয়। তারপর হিজাব বেঁধে উপরে কালো নেকাবটা পরে নেয়। হাতে হাত মোজা, পা মোজা পরে জুতোগুলো পরে নেয়। রাফা বসে বসে মুগ্ধ হয়ে সব দেখতে থাকে। কি সুন্দর লাগছে এই নারীকে কালো নেকাবের আড়ালে। টানা টানা কাজল, কালো চোখগুলো অসাধারণ সুন্দর লাগে তার কাছে। আমি তৈরি, এবার চল। রাফা তাকিয়ে তাকিয়ে মুচকি হাসছে। কি রে, কি হলো? চল, তোর ভাইয়া অপেক্ষা করবে তো। দুপুরবেলা হয়ে গেছে, খাবার খাবে তো, দেরি হয়ে যাবে বলে রাফাকে হাত দিয়ে ঠেলা দেয় সুখ। ও হে হে, চল চল। এই, এত সময় কি ভাবছিলি বলতো? অমন পাগলের মতো হাসছিলি কেন? তোকে দেখে। আমাকে? হ্যাঁ, তোকে। যেন মনে হচ্ছিল আকাশ থেকে নেমে আসা পরী আমার ভাইয়ার ঘরে কেমন আলো ছড়িয়ে বেড়াচ্ছে। সুখ খিলখিল করে হেসে বলে, পাগলি একটা, চল। হুম, চল। বলেই দুজন গোলাপজান বেগমের থেকে অনুমতি নিয়ে শেরতাজ আর অভ্রর খাবার নিয়ে বেরিয়ে যায় মালতী বাড়ি থেকে। শেরতাজ নতুন আরো একটা বিএমডাব্লিউ গাড়ি কিনেছে, আর এটা সুখকে বিয়ের রাতে গিফট করেছে। সুখ তো অবাক হয়েছিল শেরতাজের এমন পাগলামি দেখে। সে অনেক বকেও ছিল, কিন্তু শেরতাজের একটাই কথা, আমার বউজানকে আমি যা ইচ্ছে তাই দিব, তাতে আপনার কি ম্যাডাম? হিংসে হয় বুঝি হুম? সুখ হাসবে না কাঁদবে বুঝে পায়নি তখন। রাফা খুব ভালো ড্রাইভ পারে তো, সেই ড্রাইভ করছে আর ভাই এর প্রশংসা করছে, কারণ নতুন মডেলের গাড়িটা অসাধারণ, চালিয়ে খুবই মজা। শেরতাজের হাতের কাজগুলো সেরে নিচ্ছে আর বাকি মিটিংগুলো বাতিল করেছে। কিন্তু চৌধুরীদের সাথে হওয়া মিটিংটা শেষ করে তারপর সে বউ নিয়ে বাইরে যাবে এমন ভেবেই কাজ করছে। সেদিনের মতো নকছাড়া আবারও দিলরুবা শেরতাজের কেবিনে ঢুকে পড়ে, কিন্তু আজ শেরতাজ একবারের জন্য সামনে তাকিয়ে মানুষটাকে দেখলো না। সে জানে এমন ভাবে কে আসে তার কেবিনে। গুড আফটারনুন আব্রাহাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি? তুমি কাল পার্টিতে আসলে না কেন? আমি অনেক অপেক্ষা করেছি তোমার জন্য। আমার ফ্রেন্ডসরাও তোমাকে দেখবে বলে অনেক সময় ছিল। আপনি এসব ভালো করে জানেন মিসেস দিলরুবা, আমি এসব নাইট ক্লাবে যাই না। এসব আমাদের জন্য না, এগুলো আপনাদের মতো বড়লোক বাবার ছেলে মেয়েদের জন্য। আশা করি নেক্সট টাইমে এমন আর কোনো নর্দমায় আমাকে ডাকবেন না। মিসেস, কথাটা শুনে দিলরুবা চমকে ওঠে। কিছু বলতে গেলে শেরতাজ তাকে থামিয়ে বলে, কাজের কথায় আসুন, ওসব পরে। আমার একটু তাড়া আছে, তাই আজ মিটিংটা রাহাত দেখবে। আপনি এখন আসতে পারেন। তারা? কিসের তারা আবরাম? যে এত বড় ডিল তুমি এমন মাঝপথে অন্য কাউকে ধরিয়ে দিয়ে যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি আব্রাহাম? আব্রাহাম, চলো আজ আমরা একসাথে লাঞ্চটা করি। সরি, আপনার কথা রাখতে পারলাম না। আমার মিসেস আসবে লাঞ্চ নিয়ে, আর তার সাথেই বাইরে কিছু কাজও আছে। আপনি চাইলে আমাদের সাথে লাঞ্চ করতে পারেন। দিলরুবা রেগে আগুন। আবার সেই ছোট জাতের মেয়ের জন্য শেরতাজ তাকে অবহেলা করছে।
আবার তাকে না করে দিচ্ছে। এই মেয়ের কিছু একটা তো করতেই হবে। তার কিছু করার জন্যই তো এত আয়োজন। আর কয়েকদিন তারপর, আব্রাহাম তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? আজ তো আমি ভালো পোশাকেই এসেছি। ভালো পোশাক বলতে আজ যে সে শাড়ি পরেছে, কিন্তু শাড়ি এটাকে বলা চলে না। কিন্তু মশারি বললে ভালো হবে, তার সাথে স্লিভলেস ব্লাউজ তো আছেই। আমার বউজান ছাড়া আমার রুচি হয় না অন্য নারীকে এই চোখ দিয়ে দেখার। আশা করি বুঝতে পেরেছেন। আপনি কি থাকবেন নাকি? না, চলে যাচ্ছি বলে দিলরুবা রেগে মেগে শেরতাজের রুম থেকে বের হয়ে যায়। আর শেরতাজ কপালে হাত দিয়ে চেয়ারে গা এলিয়ে দেয়। আর ভাবে তাকে আরো সতর্ক হতে হবে। অভ্রটাকেও তাড়াতাড়ি বিয়ে দিয়ে বউ নিয়ে আসতে হবে। দিলরুবা রেগেমেগে শেরতাজের রুম থেকে বের হতে গিয়ে সামনের দিক থেকে আসা রাফার সুখের সামনে পড়ে যায়। সুখ অবাক চোখে দিলরুবার দিকে তাকিয়ে কি মনে করে আসসালাম আলাইকুম আপা বলে একটা লম্বা সালাম দেয়। দিলরুবা ফুঁসে ওঠে সুখপিয়ার দিকে তাকিয়ে হাতের এক আঙ্গুল তুলে বলে, এই মেয়ে, একদম কথা না। আমি কোনো রাস্তার মেয়ের সাথে কথা বলি না। হবি তুই আব্রাম শেরতাজের বউ, কিন্তু রাস্তারই তো মেয়ে, তাই না? সুখ খপ করে দিলরুবার আঙ্গুলটা মুচকে ধরে চিবিয়ে চিবিয়ে বলে, একদম বাজে কথা বলবি না মিস দিলরুবা। একদম বাবা মা তুলে কথা না। যদি আর তৃতীয়বারের মতো এমন ভুল হয় না, তো ওই নোংরা মুখ আমি সুপ্রিয়া শেখ ভেঙে দেব। মাইন্ড ইট। বলেই সুখ এক ঝটকায় দিলরুবার আঙ্গুলটা ছেড়ে দিলে দিলরুবা হাত ধরে সুখের দিকে হিংস্র জন্তুর মতো তাকিয়ে পাশে হাসতে থাকা রাফার দিকে তাকিয়ে সেখান থেকে হনহনিয়ে চলে যায়। আরে মশারি আফা, দেখে শুনে কেমন? আপনার যে শরীরে আগুন, তাতে আবার না মশারিতে লেগে যায়। বলেই সুখ খিলখিল করে হেসে ওঠে। আর তাকে এমন করতে দেখে রাফাও হো হো করে হেসে ওঠে। শেরতাজ ওর রুমের মধ্যে বসে ঠোঁট চেপে হেসে ফেলে তার বউজানের কাণ্ড দেখে। রাহাত অফিসে বসে ফোন টিপছে, ঠিক তখনই দিলরুবা হাতের ফাইলগুলো রাহাতের টেবিলে ঢেল মেরে রাগে গজগজ করতে থাকে। তাকে এমন করতে দেখে রাহাত বাঁকা হেসে বলে, পাত্তা দিল না। ইস, খুব কষ্ট হচ্ছে না গো, শোনা গো আমার। এই একদম বাজে কথা বলবে না, নয়তো মেরে পুঁতে ফেলবো। চেনো আমাকে? আমি কি জানো? আসছে আমার খলনায়িকারে জায়গায় আপনি মেও মেও করে এসে এখন আমার সামনে শেরনি সাজছেন। আসলে শেরনি তো আমার আগুন সুন্দরী। উফ, কি যে তেজ তার! হায়, আমি ফিদা আমার শেরনির উপর বলেই রাহাত বুকে হাত চেপে চেয়ারে গা এলিয়ে দেয়। এই এই একদম নাটক কম। কি আছে ওই রাস্তার মেয়ের মধ্যে যে সব ভাইগুলো হাঁটু জল খেয়ে পড়ে আছো? ওই তো পর্দার আড়ালে থাকে আন্টি টাইপ, তার আবার কি আছে মধ্যে? না আছে কোনো স্মার্টনেস, না আছে কোনো ক্লাস, একটা গাইয়া ভূত। তুমি তাকে কখনো পর্দা ছাড়া দেখেছো দিলু আপু? তুমি তাকে কখনো পর্দা ছাড়া দেখেছো দিলু বেপি? এসব কি ভাষা ইউজ করছো রাহাত? আর আমি তাকে পর্দা ছাড়া দেখতে যাব? বয়ে গেছে অমন আন্টিকে দেখতে। উফস দিলু বেপি, তাহলে তোমার মুখটা বন্ধ রাখো। আর যদি কখনো আগুন সুন্দরীকে পর্দা ছাড়া দেখো, তো নিজেকে নারী বলতে লজ্জা পাবে। কারণ আমার আগুন সুন্দরী সব থেকে সুন্দরী, তার সাথে কারো তুলনা হয় না। ইস, ওই শালা শেরতাজের কপাল এমন একটা আগুন সুন্দরী নিয়ে ঘুমায়। এত আগুন সুন্দরী করে হেদিয়ে না মরে যাও না, যাও তোমার আগুনের কাছে। মাত্রই তো এলো বাঙালি টিপিক্যাল বউদের মতো ডাব্বায় ভরে বরের জন্য বাড়ি থেকে খাবার নিয়ে। যত সব ছোট লোক পানা। তার আগুন সুন্দরী অফিসে এসেছে শুনে চোখগুলো চিকচিক করে ওঠে। এক বাড়িতে থাকলেও এই কয়দিনে এক দুইবার তাদের দেখা হয়েছে, কিন্তু রাহাত তার সামনে যেতে পারেনি শেরতাজের জন্য। সে বাড়িতে অনেক খুঁজে, কিন্তু তার দেখা সে পায় না। কোথায় থাকে তার আগুন সুন্দরী কে জানে? ওই শালা কোন সিন্ধুকে তাকে ভরে তালা দিয়ে রাখে উপরওয়ালা ভালো জানে। কিন্তু এখনো সে তার কাছে যেতে পারবে না, কারণ এই শালা শেরতাজের জন্য। এটাকে না টপকালে সে তার আগুন সুন্দরীকে পাবে না, তা সে শিওর। মনে মনে কিছু একটা ভেবে শয়তানি হাসি দেয় দিলরুবা। রাহাতকে এমন একা একা হাসতে দেখে বলে ওঠে, পাগল ছাগলের বংশ যত সব। আপনাদের আসতে কোনো কষ্ট হয়নি তো? ঠিক আছেন আপনারা? জি ভাইয়া, আমরা ঠিক আছি। আপনি ভাবিমাকে নিয়ে যান, আমি নিচে থেকে একটু আসছি বলে লাফা লজ্জা পেতে থাকে।
রাফাকে এমন লজ্জা পেতে দেখে সুখ সন্দেহের চোখে তাকিয়ে বলে, কি ব্যাপার, তোর আবার কি হলো, এমন করছিস কেন? ভাবিমা আসলে হয়েছে কিনা, মানে আবির ভাইয়া মেসেজ দিয়ে নিচে যেতে বলল তাকে আনতে। ও আচ্ছা, তাই তো বলি ধানি লঙ্কা এমন লজ্জা পাতার মতো কেন করছে। ও হে রাফা, যাও গিয়ে ওকে নিয়ে আসো, আমি ওকে আসতে বলেছি। আর অভ্রটাও যে কোথায় গেল, এই রাম ছাগল নিয়ে হয়েছে আমার জ্বালা। রাফা ঠিক আছে ভাইয়া বলেই চলে যায় নিচে। সুখ তখন মালতী সাহেবকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে আর তাকে কালো বাদে কি কি রঙে হ্যান্ডসাম লাগবে তা ভাবতে থাকে। কি দেখছেন ম্যাডাম এমন করে, কন্ট্রোল হারাই তো। সুখ ভ্যাবাচাকা খেয়ে যায় শেরতাজের কথা শুনে। চোখ মুখ কুঁচকে অসভ্য পুরুষ মানুষ বলে ওঠে। শেরতাজ হেসে ফেলে। তার যে কি ভালো লাগে বউটাকে এমন লজ্জা দিতে আর তার রাগি রাগি চোখগুলো দেখতে। শেরতাজ সুখের নেকাবটা খুলে মুখে ফু দেয় সুখের মুখের উপর। শেরতাজের মুখের বাতাসে কেমন একটা এলাচির সাথে সিগারেটের গন্ধ মিশিয়ে অন্যরকম একটা ঘ্রাণ তৈরি করেছে। মালতী সাহেব, আপনি স্মোক করেন? জি। কবে ছাড়বেন? শেরতাজ একটা শয়তানি হাসি দিয়ে একটু ঝুঁকে সুখের কানে কেমন একটা ঘোর লাগা কণ্ঠে বলে, যেদিন আমার বউজান আগে থেকে এসে নিজ ইচ্ছেতে মিনিট 30-এর মতো আমার ঠোঁটে ভেজা চুমু খাবে, ওই দিন থেকে আমি আব্রাহাম শেরতাজ মালতি আর কোনোদিন সিগারেট আমার ঠোঁটে ছোঁয়াবো না। কিন্তু যখন আমার সিগারেটের ক্রেভিংস হবে তখন আমাকে তার ঠোঁটে চুমু খেতে দিতে হবে। সুখ কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে আছে শেরতাজের দিকে, তার চোখের পলক পড়ছে না, মুখে কথা আসছে না, কেমন ফ্যাল ফ্যাল করে গোল গোল চোখে তার দিকে তাকিয়ে আছে। শেরতাজ ঠোঁট কামড়ে হাসছে সুপ্রিয়ার এমন মুখ দেখে। ইস, কি যে অপরূপ লাগছে এমন মুখটা। যদি শেরতাজ পারতো এই নারীকে সে তার শরীরের মধ্যে ঢুকিয়ে রাখতো, কাউকে দেখতে দিত না এই অপরূপ রমণীকে এমন মুগ্ধ করা চাহনি। কি হলো ম্যাডাম, চুপ কেন? আপনাকে আমি পরে দেখে নেব মালতী সাহেব। তাই তো, এখন আমি একটু দেখি। সুখ চোখ তুলে শেরতাজের দিকে তাকাতেই শেরতাজ এক ঝটকায় সুখকে কোলে বসিয়ে নিয়ে শক্ত করে এক হাতে কোমরটা ধরে অন্য হাত ঘাড়ের পেছনে নিয়ে সুপ্রিয়ার নরম ঠোঁটজোড়া শেরতাজের ঠোঁটে পুরে নেয়। সুখ চোখগুলো বন্ধ করে হাতের মুঠোয় শেরতাজের শার্টটা খামচে ধরে। এভাবেই যে কত সময় পার করে তারা, তার কোনো হিসেব নেই। শেরতাজ আপন মনে মত্ত হতে থাকে সুখের ঠোঁটে ভালোবাসা এঁকে দিতে। কি হয়েছে বৌমা, বউজান, এমন পাফার ফিশ এর মতো ফুলে আছেন কেন? মালতী সাহেব, আপনি একটু অসভ্য পুরুষ, আপনার জন্য আমার আবার হিসাব বাঁধতে হয়েছে। আপনি একটা আস্ত অ্যানাকন্ডা, আমাকে পেলেই কেমন পেঁচিয়ে ধরেন। আপনাকে নিয়ে যে কি করব আমি, হায় আল্লাহ। এমন করে সুখ বিলাল করে গাড়ির মধ্যে বসে বসে আর শেরতাজ ঠোঁট কামড়ে হাসছে গাড়ি চালাতে চালাতে। শেরতাজ হাত বাড়িয়ে সুখকে টেনে এনে কোলে বসায়, তারপর সামনের দিকে তাকিয়ে বলে, আমি তো আমার বউজানের সাথে অসভ্যতামও করি, যদি আমার বউজানের এতে সমস্যা হয় তো অন্য। শেরতাজ সুখের দিকে তাকিয়ে শেষের কথা বলেছে তার বউজানের রিয়াকশন দেখার জন্য, কিন্তু তার বউজানের যে রিয়াকশন সে দেখেছে তাতে সে মুগ্ধ। তো এখন থেকে আরো বেশি আপনার সাথে এমন অসভ্যতাম করতেই পারবো, তাই না বউজান? আপনি তো ইশারা দিয়ে বুঝিয়ে দিয়েছেন, এখন ইশারা ঘোরালে আমি মানবো না। সুখ লজ্জা পেয়ে শেরতাজের বুকে মুখ লুকায় আর শেরতাজ সুখের কপালে একটা চুমু খেয়ে হেসে উঠে গাড়ি ড্রাইভ করতে থাকে। তারা রওনা দিয়েছে খুলনার পথে, কিন্তু সঙ্গী হিসেবে যাদের যাওয়ার কথা ছিল তারা মাঝপথে উধাও হয়ে গেছে। আর ঘাওড়া অব্রত দেশের মধ্যেই নেই, সে নাকি বিশেষ কাজে দেশের বাহিরে গেছে। কি আর করা, তাই বউকে সাথে নিয়ে শেরতাজ একাই রওনা হয়েছে। খুলনা শহরের সবচেয়ে বড় শপিং মলের এক কোণা ও কোণা করে বেড়াচ্ছে সুপ্রিয়া, আর শেরতাজ তার বউজানের হাতটা ধরে এখানে ওখানে যাচ্ছে। কোনো বিরক্তি নেই, কোনো ক্লান্তি নেই তাতে তার। কিছুদিন আগে যেহেতু মাল্টি কর্পোরেশন নিয়ে অনেক বড় একটা ব্ল্যান্ডার হয়েছিল এবং সবাই মাল্টি কর্পোরেশনের নতুন হ্যান্ডসাম এমডি কে দেখেছিল, তো শেরতাজ এখন সবার কাছে পরিচিত মুখ। সুখ আর শেরতাজ ঘুরে ঘুরে শপিং করছে আর মানুষজন কেমন করে তাদের দিকে তাকিয়ে আছে। বিশেষ করে অল্প বয়সের মেয়েগুলো যেন শেরতাজকেই বারবার ঘুরে ঘুরে দেখছে, ফিসফিসিয়ে তাকে নিয়ে কথা বলছে আর আড়ালে লুকিয়ে লুকিয়ে ছবি তুলছে।
সুখপিয়ার চোখ তো তার মালতি সাহেবের জন্য চারটা। সে ঠিক এসব দেখে ফেলেছে। তারপর সে শেরতাজকে একটা শপে নিয়ে গিয়ে কালো একটা মাস্ক কিনে পরিয়ে দিতে দিতে বলে, কোথাও গিয়ে শান্তি নেই মালতি সাহেব আপনাকে নিয়ে। কেমন করে মেয়েগুলো আমার জামাইকে গিলে খাচ্ছে, মন্দে তো বলে সবগুলোর চোখ গিলে দিই। নজর লেগে যদি আমার জামাই অসুস্থ না হয় তো মালতি সাহেব আপনার খবর আছে। বউজান, তাহলে আপনার মালতি সাহেবকে আপনার শাড়ির আঁচলের তলায় লুকিয়ে রাখুন, আমি কিছু মনে করব না, বলে মাস্কের আড়ালে হেসে ওঠে। সুখও বলে ওঠে, যদি এখন তাই পারতাম আমি সুপ্রিয়া তাই করতাম মালতি সাহেব। আঁচল না হোক মাস্কের আড়ালে এখন ঢাকা পরে পরেরটা পরে দেখব। এভাবেই তারা ঘুরতে ঘুরতে কফি শপে এসে পড়ে। কিন্তু সুখের শিকারী নজরে কেউ একজন পড়ে যায়। সে একটু এগিয়ে গিয়ে কর্নারের একটা টেবিলের সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলে ওঠে, কি ব্যাপার আপা, তুই এখানে কার সাথে এসেছিস? হ্যাঁ। পানপিয়া হতভম্ব হয়ে সুখের দিকে তাকিয়ে আছে আর মনে মনে অভ্রটাকে বকে যাচ্ছে। যা তা বলে, হাই আল্লাহ, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, পানের হয়েছে তাই। অপরদিকে অভ্ররও একই অবস্থা। সে মুখটা কাচুমাচু করে শেরতাজের সামনে দাঁড়িয়ে আছে। তুই না বলে গেলি বিশাল বড় কাজে তুই দেশের বাইরে যাচ্ছিস, তো এই কফি শপ তো দেশের বাহিরে হতচ্ছাড়া রাম ছাগল, এই তোর বিশাল কাজ। হ্যালো মালতি সাহেব, আমি তো চোর ধরেছি এখানে এসে। শেরতাজ একটু হেসে বলে, আমিও একটা চোর পেয়েছি ম্যাডাম, আপনারা অপেক্ষা করুন, চোর নিয়ে আসছি। আর আপনারা কি কি খাবেন বলুন। ঠিক আছে, আমি আসছি। ভাই, তুমি আমারে চোর বানায় দিলা, এটা ঠিক করলা বলো? আমারও তো তোমার মতো প্রেম করতে মন চায়, তাই তো নীলপরীকে সাথে নিয়ে একটু দেশের বাইরে ঘুরতে এসেছিলাম। কিন্তু আল্লাহর তো আমার সুখ সইল না, এখানেও আমার উপর গজব ফেলে দিল। ধুর ছাই ফুটা কপাল আমার, গরু একটা। নে খাবারগুলো আর চল। অভ্র ঠোঁট উল্টে খাবারগুলো নিয়ে মনে মনে ভাবে, এবার সে সমুদ্রের মধ্যে চলে যাবে নীলপরীকে নিয়ে ডেটে। সেও দেখবে সেখানে কে আসে তার প্রেমে বাধা হয়ে বাপা ঢুকাতে। হুম। অনেক সময় আগে শেরতাজের শকুনের নজরে কিছু একটা ধরা পড়েছে, তখন থেকে সে সাবধান হয়ে আছে। এখন তারা 16 তলা থেকে লিফটে করে নিচে যাচ্ছে। শপিং তাদের শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। লিফটে অনেকগুলো মানুষ আছে, তার মধ্যে কিছু উঠতি বয়সের যুবক ছেলেও আছে। তারা বারবার সুখের দিকে তাকাচ্ছে আর অনেক আগে থেকে পিছে লেগে আছে। পিছ করে করতে পিছু করতে করতে লিফটেও ঢুকে পড়েছে। শেরতাজ একদম পেছনে তার সামনে সুখকে আগলে রেখেছে, তার পাশে অভ্র আর প্রাণ। হঠাৎ এক সময় সুখকে এক ঝটকায় শেরতাজ তার পানের দিকে ঢেলে দিয়ে অন্য হাত দিয়ে এক ছেলের গলা চেপে ধরে লিফটের দেয়ালে ঠেসে ধরে আগুন ঝরা চোখে তাকিয়ে আছে। ছেলেটা ছটফট করছে, জিভ বের হয়ে আসার উপক্রম। বলিষ্ঠ শেরতাজের কাছে 22 বছরের হ্যাংলা পাতলা কিশোরের হাতের ময়লার সমান। শেরতাজ এক হাত দিয়ে গলা চেপে এক হাতে মতো ছেলেটাকে উঁচু করে ধরে সেই গম্ভীর কণ্ঠে বলে ওঠে, জানোয়ারের বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার নারীর দিকে হাত বাড়ানো? কুত্তার বাচ্চা, মানুষ চিনিস? একদম কেটে কুকুরকে কুকুরকে দিয়ে খাইয়ে দেব তোর এই নোংরা শরীর। ভুলেও এমন ভুল করতে আসলি কেন বল? ছেলেটার চোখ উল্টে গেছে। লিফট খুলে গেছে, বাকিরা সবাই বাইরে দৌড়ে পালিয়ে গেছে। ভাই ছাড়ো, মরে যাবে তো। ছাড়ো দেখছি আমি, ভাই ছাড়ো ওকে। বাকি দুইটাকে ধর অব্র। মালতী সাহেব শান্ত হন, কিছু হয়নি প্লিজ, থামুন মালতী সাহেব, বলেই সুখ পেছন থেকে শেরতাজকে জড়িয়ে ধরে। শেরতাজ একটু শান্ত হয়ে ছেলেটাকে ছেড়ে দেয়। ছেলেটা ধপ করে পড়ে যায়। পানপিয়া, আপনি সুপ্রিয়াকে নিয়ে এখান থেকে সোজা গিয়ে গাড়িতে বসবেন। ঠিক আছে ভাইয়া। না, আমি যাব না মালতী সাহেব, আপনিও চলেন। আপনাকে যেতে বলেছি সুপ্রিয়া, জোরে কথাটা বলে ওঠে শেরতাজ। পান বোনকে জোর করে ধরে নিয়ে চলে যায় আর অভ্র বাকি দুজন ছেলেকে ধরে গ্রাউন্ড ফ্লোরের এক কোনায় নিয়ে যায়। শেরতাজ নিচে পড়ে থাকা ছেলেটার এক পা ধরে টেনে হিঁচড়ে বাকি দুজনের কাছে আনে। সবাই হাঁটু মুড়ে বসে হাত জোর করে পান ভিক্ষা চাচ্ছে। শেরতাজ রাগে আগুন হয়ে এদিক ওদিক পায়চারি করছে, তবুও রাগ তার তিল পরিমাণ কমছেও না। রাগে তার পুরো শরীর ঘেমে একাকার। এক ঝটকায় ব্লেজার আর মুখে থাকা মাস্ক টেনে খুলে মাটিতে আছাড় মারে। তারপর আশেপাশে খুঁজে একটা মোটা পাইপ পায়, তা দিয়ে একের পর এক আঘাত করতে শুরু করে ছেলেগুলোকে।
অভ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সে জানে এখন এই জেগে ওঠা ঘুমন্ত শেরকে ঠেকানোর সাধ্য কারণে যতক্ষণ না রাগ মিটবে সে এমনটাই করতে থাকবে। 10 মিনিট পিটিয়ে ছেলেগুলোর শরীর থেকে একদম রক্ত বের করে দিয়েছে। এই অভ্র জানোয়ারগুলোকে নিয়ে ব্লাড মুনে যা, আমি ওদের রেখে আসছি। ঠিক আছে ভাই। অচেতন ছেলেগুলোকে অভ্র তার আনা গাড়িতে করে শপিং মলের পেছন গেট দিয়ে বেরিয়ে পড়ে শালবনের উদ্দেশ্যে। শেরতাজ নিজেকে ঠিক করে নিচে থেকে ব্লেজার উঠিয়ে হাতে নিয়ে হাঁটা ধরে বাহিরের দিকে। তাকে আসতে দেখে সুখ দৌড়ে আসে শেরতাজের কাছে আর বলে, মালতি সাহেব ঠিক আছেন আপনি? লাগেনি তো আপনার? ইস, ঘেমে গিয়েছেন বলে হেজাবের কোনা দিয়ে শেরতাজের মুখ মুছতে থাকে। তারপর লাল হয়ে যাওয়া হাতগুলো দেখে কান্না করে ওঠে। ইস মিসেস শেরতাজ, এত নরম হলে চলবে হুম? এই সমাজ কেমন জানেন না? এই সমাজে নরম জিনিসের কেমন অবস্থা হয় আপনি জানেন না? কি শিক্ষা দিয়েছি আপনাকে? আপনি শুধু আমার দেওয়া ভালোবাসার যন্ত্রণায় কান্না করবেন, তাছাড়া আপনার জন্য কান্না করা একদম নিষিদ্ধ। মালতি সাহেব, হুশস, চুপ, কিছু হয়নি। চলেন বাড়ি, রেখে আসি আপনাদের। কেন? আপনি বাড়ি যাবেন না? আর অব্র ভাইয়া কোথায়? আর ছেলেগুলোর কি করলেন মালতি সাহেব? ভয়ে ভয়ে চোখে সুখ তাকিয়ে আছে। শেরতাজ সুখকে এক হাতে জড়িয়ে ধরে বলে, ভয় নেই, ওদের পুলিশে দেওয়া হয়েছে। অব্র ওদের সাথে আছে। আমাকে যেতে হবে বউজান। তারপর কপালে একটা চুমু খেয়ে বলে, চলে যাওয়া যাক। সুখ নিজেকে ঠিক করে বলে, হুম চলেন। প্রাণ মুগ্ধ হয়ে শুধু তাদের দেখে। কি সুন্দর তাদের ভালোবাসা, কি সুন্দর একে অন্যের প্রতি কেয়ার, আন্ডারস্ট্যান্ডিং। মাশাআল্লাহ, কারো নজর না লাগুক। কিন্তু হায়, নজর তো লেগে বসে আছে তাদের উপর, আর তা বিস্ফোরার মতো আস্তে আস্তে বড় হচ্ছে যখন ফেটে বেরিয়ে পড়বে। কাউসার তৈরি হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে যাচ্ছে, কারণ সেই রাতে সবগুলো মার্ডার গার্ড মারা গেলেও একজন জীবিত ছিল। আর পুলিশের চোখেও পড়েনি, কারণ সে গুলি খেয়ে পানিতে ঝাঁপ দিয়েছিল। কাউসার কালো শার্ট কালো প্যান্টের সাথে বারবেরি রিভার রিভারভিসল চেক এর জ্যাকেট পরেছে। চুলগুলো তার বড় বড়, তাতে উলফ কাট দেওয়া। তাকে দারুণ লাগে এই হেয়ার কাটে। নিঃসন্দেহে সে সুদর্শন পুরুষ, মানতেই হবে। উজ্জ্বল ফর্সা তাকে ত্বকের সাথে লম্বা মুখে ক্লিন শেভ তার। চকলেট কালারের চোখের মণিগুলো জলজল করছে, আর চোখের পাশে ছোট্ট একটা তিল যা তার সুদর্শন চেহারায় জ্যোতি ছড়ায়। লম্বা সে 6 ফিটের কাছাকাছি। বলিষ্ঠ শরীরের আজ কোলোরা মেলা বসেছে। বলিষ্ঠ শরীরে আজ কালোরা মেলা বসিয়েছে। তাই তো আশেপাশের মানুষ কেমন ঘুরে ঘুরে এই সুদর্শন পুরুষকে দেখছে। কিন্তু তারা যদি এই সুদর্শন চেহারার পেছনে বিষের হদিশ পেত, তাহলে কেমন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো। তার হাঁটার ধরনটা অনেক সুন্দর। এক হাত পকেটে ঢুকিয়ে অন্য হাত ফোন টিপতে টিপতে ভারী জুতার শব্দ তুলে হাসপাতালের করিডোর দিয়ে 4 তলার 103 নম্বর রুমে ঢোকে। সেখানে তখন একজন ডাক্তার আর নার্স ছিল। তাকে আসতে দেখে ডাক্তার আর নার্স বাহিরে চলে যায়। হুম, তাড়াতাড়ি বলো, সেদিন কি হয়েছিল? কে তোদের এমন অবস্থা করেছে? আর সেদিন তো 100টা মেয়ে যাওয়ার কথা ছিল। শিহাব তো 100টার হিসাব আমাকে দিয়ে বাড়ি গিয়েছিল, যা তাকে জমের বাড়িতে পৌঁছে দিয়েছে। আর পুলিশের হাতে 99 জন মেয়ে কেন আসলো? বাকি একটা কই গেল? এই ছবিগুলো দেখ, এদের মধ্যে কোন মেয়েটা মিসিং কিছু বলতে পারবি? বলেই কাউসার সেই দিনের মেয়েগুলোর ছবি দেখায়, যা সে টাকা ছিটাতেই পুলিশের মধ্যে কোনো বড় কর্মকর্তা তাকে দিয়ে দিয়েছে। জি স্যার, সব তো ঠিকই আছে, কিন্তু যে মেয়েটা মিসিং সেই মেয়েটাই পর্দাশীল ছিল, বোরকা পরা ছিল। শিহাব ভাই এটাও বলেছিল সে নাকি ভুলে অন্য পাখি তুলে নিছে, কিন্তু সময় ছিল না দেখে ওই মেয়েটাই নিয়ে আসি আমরা। ওই মেয়েটাই কি কদমতলির পাশের গ্রামের মেয়ে, যেটা শিহাব আমাকে দেখিয়েছিল বোরকা পরতো? হ্যাঁ স্যার, কিন্তু আমরা ভুল করে অন্য কাউকে তুলে আনছি। আমি ওই দিন প্রথম ওদের সাথে গিয়েছিলাম, তাই মেয়েটার বিষয়ে কিছু জানি না। মেয়েটাকে তো আমিও দেখেছিলাম ছবিতে, কিন্তু ভালো মতো বোঝা যায়নি। এরপরে যদি ওই মেয়েকে দেখতে পারিস চিনবি তো? না স্যার, আমি তো মেয়েটার চেহারা দেখিনি, শুধু শিহাব ভাই চিনতো। বালছাল যত সব। তোদের দিয়ে যদি একটা কাজ হয়, এখন বল ওই দিন কে তোদের উপরে হামলা করেছিল? লোকটার চোখে ভয় ভিড় করে সে কেমন আতঙ্ক হয়ে উঠে বলে, স্যার
ওই দিন কোনো মানুষ ছিল না, তারা পিশাচ দানব ছিল। কি ভয়ঙ্কর দেখতে, কালো পোশাকের সাথে কেমন চেহারার দানব ছিল তারা। তারা মানে কয়জন ছিল? অবাক হয়ে কাউসার জিজ্ঞেস করে। দুইজন ছিল স্যার, একজন পুরুষ দানব আর একজন মহিলা মনে হয়েছিল আমার। মহিলা? তুই সত্যি দেখেছিস? ওটা কোনো মেয়ে মানুষ ছিল? হ্যাঁ স্যার, সত্যি বলছি। আর ওরা মানুষ ছিল না স্যার, পিশাচ বা দানব ছিল। কি ভয়ঙ্কর দেখতে তাদের চেহারা, আর চোখগুলো যেন আগুনের দলা। কাউসার একটা রহস্যময় হাসি দিয়ে বলে, বুঝতে পেরেছি তারা দানব, কিন্তু মুখোশের আড়ালে। বাস্তবে দুই পাই মানুষই। এখন রেস্ট কর, আর কোনো চিন্তা করিস না। তোর পরিবারের সব দায়িত্ব আমাদের, তুই এখন শান্তিতে পরপারে যা। বলেই কাউসার একটা বালিশ তুলে ছেলেটার মুখ চেপে ধরে। ছেলেটা ছটফট করতে শুরু করে থেমে যায়। ছেলেটাকে কাউসার শ্বাসরোধ করে মেরে ফেলে, কারণ সে বেঁচে থাকলে তাদের গুমর ফাঁস হতে সময় লাগবে না। কাউসার বালিশটা ফেলে হাত ভালো করে স্যানিটাইজ করে বাইরে গিয়ে ডক্টরকে একটা চেক ধরিয়ে দিয়ে বলে, লাশটা ঠিকানা করে দিয়েন। জি স্যার, ঠিক আছে। কাউসার সেখান থেকে চলে যায়, কিন্তু তার এইসব কাণ্ড যে অপর পাশে অন্ধকার রুমে বসে একজন দেখছে তার জানা হলো না কাউসার চৌধুরী। এত চালাক ভাবিস নিজেকে? ইস্টে, তোর জন্য খুব দুঃখ লাগছে আমার। আমি ওকে এমনি ছেড়ে দিয়েছিলাম রে, এটুকু তোর মাথায় আসলো না? বলে হা হা করে হাসে ছায়াদানবটা, ঘর কাঁপিয়ে হেসে ওঠে। জায়গাটার নাম ব্লাড মুন। যার অবস্থা আসলে কোথায় তা কেউ জানে না। জানবে কি করে? জানার মতো কিছু তো বাড়ির মালিক রাখেইনি। একদম লোক চোখের আড়ালে তার অবস্থা যেন তা জলজ্যান্ত পাতালপুরি। জায়গার নাম যেমন ব্লাড মুন, তেমন দেখতেও রক্ত রাঙা। মানুষ কেন কোনো কাকপক্ষীও বুঝতে পারবে না এই সুন্দর দোতলা বাগান বাড়ির নিচে আরো এক ভিন্ন জগৎ রয়েছে। পৃথিবী থেকে আলাদা কোনো এক ভিন্ন জগৎ এটা। যেন দুনিয়ার বুকে এক টুকরো নরক, যা পুরোটাই লাল কালোর মিশ্রণে সাজানো। এখানের বাসিন্দা বলতে মৃত মানুষের হাড় গোড় মাথার খুলি ছাড়া কিছু নেই। রুমের জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের হাড় গোড়, আর তাদের শরীর খাওয়ার জন্য কেউ একজন পুকুর ভর্তি হাঙর পেলে পুষে বড় করেছে। কিন্তু ভয়ঙ্কর সেই দৃশ্য, গায়ের লোমগুলো কাটা দিয়ে ওঠার মতো পরিবেশ, গা ছমছম করা ভয়। মনে হয় মৃত আত্মাগুলো ঘরের পাশে শীতল নিঃশ্বাস ফেলছে। এখানে কত মানুষ যে জীবনের শেষ নিঃশ্বাস ফেলেছে তারও কোনো হিসাব নেই। এগুলোকে আসলে মানুষ বললে ভুল হবে, কারণ এখানে যারা আসে তাদের সমাজের কীট বলা চলে। গন্ধ নর্দমার জঞ্জালও বলা যায়। আর এই জগতের একমাত্র মালিক নিজেকে দ্য ব্লাডি মনস্টার মনে করে। চলবে।